সেন্সাসের জন্য এই সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করা নিয়ে অনেকের মনেই বিভিন্ন রকম কনফিউশন তৈরি হচ্ছে, আর এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ প্রত্যেকের ফ্যামিলি কন্ডিশন আলাদা, সেই হিসাবে প্রত্যেকের আলাদা আলাদা সিচুয়েশন তৈরি হচ্ছে। তবে আলাদা সিচুয়েশন তৈরি হলেও শেষমেশ গিয়ে প্রশ্নটা এক জায়গাতেই থেকে যায় যে একটা ফ্যামিলিতে টোটাল মেম্বার সংখ্যা আমি কত দেব, হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখবো, আমি যে ঘরে বা আমি যে বাড়িতে থাকি সেই মালিকানা আমি কাকে রাখবো, আর আমার এই বাড়িতে বাসযোগ্য ঘর কটা হবে। এই নিয়ে আমাকে প্রচুর লোকে প্রচুর কমেন্ট করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং আপনাদের প্রশ্নের সমাধান করার। এখনো অনেককে রিপ্লাই দেওয়া আমার বাকি আছে, তাদেরকে বলবো আমাদের একটু মার্জনা করবেন। আমি ধীরে ধীরে সবার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। আর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিভাবে ভাববেন সেটাও আমি আপনাকে আজকে বুঝিয়ে দেবো। দেখুন, একদম প্রথম পয়েন্ট হলো যে এই সেলফ এনুমারেশন ফর্ম কে ফিল আপ করবেন বা কারা ফিল আপ করবেন। এখানে উত্তরটা হলো প্রত্যেকটা ফ্যামিলি বা পরিবার বা হাউস হোল্ড তাকে এই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবার এই যে ফ্যামিলি বা পরিবার, এইখানে একটু কনফিউশন রয়েছে। আমি একটা ছবির মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। ধরুন একটা বাড়ি রয়েছে, এই বাড়িতে টোটাল 8 জন সদস্য, তারা একই বাড়ির ভেতরে থাকেন। এবার দুটো কন্ডিশন হতে পারে, এক, এই 8 জনই একসাথে থেকে একসাথেই খাওয়া দাওয়া করতে পারে, অথবা কি করতে পারে, এই 8 জনের ভেতর 2জন হয়তো আলাদা খায়, 3জন হয়তো আলাদা খায়, আর বাকি 3জন আলাদা খায়। এখন এই 8জনে যদি একসাথে খাবার দাবার খায়, সেক্ষেত্রে এই 8জনকে মিলিয়ে একটাই ফ্যামিলি হিসাবে এই ফর্মটা ফিল আপ করা যায়। অথবা ধরুন যে সবাই আলাদা আলাদা খায়, সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এইবার এইখানে আরো কিছু কন্ডিশন আছে। ধরুন এই 8জনের জন্য রান্না এক জায়গাতেই হয়, কিন্তু খাওয়ার সময় সবাই আলাদা আলাদা করে খেয়ে নেয়। তাহলে এখানে কি হবে? দেখুন, এইরকম একটা বাড়ির ভেতরে বিভিন্ন রকমের ইস্যু থাকতে পারে, তবে এর একটা কমন উত্তর হলো এই যে 8জন একই ছাদের তলায় রয়েছেন বা একই বাড়ির ভেতরে রয়েছেন, আপনারা নিজেদের ভেতরে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। আপনারা নিজেরা কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবেন যে এই 8জন মিলে আপনারা একটাই ফ্যামিলি হিসাবে ফর্ম ফিল আপ করবেন, নাকি আলাদা আলাদা সংসার হিসাবে ফর্ম ফিল আপ করবেন। যেমন এইখানে এই 3জন 3জন 2জন এইভাবে করে আলাদা 3বার ফর্ম ফিল আপ করা যায়, অথবা ইনি হয়তো ভাবলো যে আমি আলাদা করে দিই, আর এই 5জন মিলে হয়তো ডিসিশন নিল যে আমরা 5জন মিলে একটা ফ্যামিলি হিসাবে ফর্ম ফিল আপ করে দেবো। তো এইরকম নিজেদের ক্ষেত্রে নিজেরা সিদ্ধান্ত নেবে। এবার বোঝানোর জন্য আমি এখান থেকে দুটো কন্ডিশন ধরে নিলাম। এক, যে এই 8জন মিলে একসাথে ফর্ম ফিল আপ করলো, আর সেকেন্ড কন্ডিশন হলো এই 2জন বা এই দুটো ফ্যামিলি মিলে ডিসিশন নিল যে আমরা একসাথে ফর্ম ফিল আপ করবো আর আলাদা ফর্ম ফিল আপ করবে। তাহলে এই সিচুয়েশনে এই ফ্যামিলির টোটাল সদস্য সংখ্যা কত হয়ে যাবে? 8জন। আচ্ছা, ফ্যামিলি হেড কে হবে? এই 8জনের ভেতর যে কোনো একজন ফ্যামিলি হেড হওয়া যায়, এমন না যে এই 8জনের ভেতর যে সিনিয়র মোস্ট আছে তাকেই ফ্যামিলি হেড হতে হবে। এই 8জন মিলে নিজেরা সিদ্ধান্ত নিয়ে যাকে খুশি ফ্যামিলি হেড রাখতে পারে, তো সেই হিসাবে যে কোনো একজন ফ্যামিলি হেড হবে। আচ্ছা, মালিকানা অধিকার। মালিকানা অধিকার অ্যাকচুয়ালি বলা হয় যে এই ফ্যামিলির ক্ষেত্রে এই পরিবারটা এই বাড়িতে যতগুলো ঘর ব্যবহার করছে সেই ঘরগুলো নিজেদের কিনা। তো এই 8জনের যে ঘরগুলো সেগুলো যেহেতু নিজেদেরই, এই জন্য মালিকানা নিজের হবে। এবার বাসযোগ্য ঘর টোটাল কটা হবে সেটা আমাকে দেখতে হবে যে প্রত্যেকে মিলে টোটাল কতগুলো ঘর ব্যবহার করে। আমি ধরলাম এই যে এই 8জনের ভেতর 2 3 3 এইরকম করে তো আছে, ধরলাম এই বাড়িতে টোটাল 9টা ঘর আছে। এবার এই 9টা ঘরের ভেতর এই 2জন মিলে হয়তো 3টে ঘর ব্যবহার করে, এই 3জন মিলে হয়তো 4টে ঘর ব্যবহার করে, আর এই 3জন মিলে হয়তো 2টো ঘর ব্যবহার করে। এদের প্রত্যেকের সংসার বা ফ্যামিলি যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা ঘর প্রত্যেকে ব্যবহার করবে। এবার আমি এখানে ধরে নিয়েছিলাম যে 8জনে এই পুরো বাড়িটা একসাথে ফ্যামিলি হিসেবে থাকে, তার মানে ধরে নেওয়া যায় যে এই 8জন মিলে এই 9টা ঘরই ব্যবহার করে। তাহলে এই 8জনের টোটাল বাসযোগ্য ঘর এখানে কত হবে? 9টা। এই ব্যাপারটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমি এই সেকেন্ড কন্ডিশনে আসি। দেখুন, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে দুটো ফ্যামিলি হয়ে গেছে, একটা বাড়ির ভেতরেই দুটো ফ্যামিলি বা দুটো পরিবার বা দুটো সংসার, এই 2 আর 3 এই 5জনকে মিলে একটা সংসার, তাহলে এই 5জনের একটা ফ্যামিলি হবে। তাহলে ফ্যামিলি হিসাবে সদস্য সংখ্যা কত হবে? এখানে
5 জন। এরপর ফ্যামিলি হেড হিসাবে যেহেতু এই 5 জনকে মিলে ফ্যামিলি কনসিডার করা হয়েছে, তাহলে এই 5 জনের ভেতর যে কোনো একজনকে ফ্যামিলি হেড হিসাবে রাখা যাবে, সেটা নিজেরা ডিসিশন নিয়ে নিতে হবে। তো সেই হিসাবে ফ্যামিলি হেড থাকবে। মালিকানা এক্ষেত্রেও কিন্তু নিজের হবে। দেখুন, এখানে সবাই আলাদা আলাদা রয়েছে ঠিকই, কিন্তু এই আলাদা আলাদা ভাবে থাকার জন্য কাউকে কিন্তু কোনো প্রকার ভাড়া দিতে হচ্ছে না। এই পুরোটা ঘর নিজেদেরই ঘর, হয়তো ব্যক্তিগত কারণে নিজেদের ভেতর মনমালিন্য সৃষ্টি হয়েছে, তাই জন্য আলাদা আলাদা থাকেন। এই থাকার জন্য কিন্তু কাউকে কোনো প্রকার কোনো ভাড়া দিতে হয় না। যেহেতু কাউকে কোনো প্রকার ভাড়া দিতে হয় না, এই জন্য মালিকানা অধিকারটা নিজেরই হবে। আর বাসযোগ্য ঘরের কথা যদি বলি, তাহলে এই 5 জন মিলে টোটাল যতগুলো ঘর ব্যবহার করছেন সেই সংখ্যাটা দিতে হবে। তাহলে 3 আর 4 7, তাহলে বসবাসযোগ্য ঘরের সংখ্যা হয়ে যাবে এখানে 7টা। তো এই দুটো জিনিস বা এইখানে একটা আলাদা ফ্যামিলি ফর্ম ফিল আপ করে দিল, আর এই 3 জন মিলে যে আলাদা ফ্যামিলি হিসেবে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কি হবে, তাহলে এই 3 জনের ক্ষেত্রে টোটাল ফ্যামিলি সদস্য সংখ্যা কত হবে? 3 জন। এদের ক্ষেত্রে ফ্যামিলি হেড কি হবে? এই 3 জনের ভেতর যে কোনো একজন। তারপর মালিকানা কি হবে? এদের ক্ষেত্রেও সেই মালিকানা নিজেরই হবে, কারণ এরাও এই নিজেদের ঘরটাই ব্যবহার করছেন। এই ঘরে থাকার জন্য কিন্তু কাউকে কোনো প্রকার ভাড়া দিতে হচ্ছে না। আর এরপর বাসযোগ্য ঘর কটা? এরা 3 জন যেহেতু এই দুটো ঘর ব্যবহার করে, সেই হিসাবে বাসযোগ্য ঘর হবে 2। তো এইরকম ভাবে আপনাদের ডেটা দিতে হবে। এরপর আরো বিভিন্ন সিচুয়েশন আমি বলি। দেখুন, এটা যেমন একটা বাড়ির ক্ষেত্রে হলো, সেই রকমই যদি আপনি কোনো ফ্ল্যাটে থাকেন তার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন একটা 2 BHK ফ্ল্যাট আছে। তাই 2 BHK ফ্ল্যাট মানে হলো দুটো বেডরুম, একটা হল রুম আর একটা কিচেন থাকবে, আর তার সাথে টয়লেট বা বাথরুম তো থাকবেই। এবার এই বাসযোগ্য ঘর বলতে শুধুমাত্র বেডরুম আর হল রুম এইগুলোকে বোঝায়। এই কিচেন, টয়লেট এইগুলো কিন্তু বাসযোগ্য ঘরের ভেতর আসে না। তার মানে একটা 2 BHK ফ্ল্যাটে টোটাল বাসযোগ্য ঘর কটা হয়? 3টে। টোটাল বাসযোগ্য ঘর 3টে হতে পারে। এইবার ধরুন এইখানে যে সমস্ত মেম্বাররা রয়েছেন তাতে হয়তো স্বামী স্ত্রী, তাদের একটি মেয়ে রয়েছে, আর এনাদের সাথে এনার মা রয়েছেন। এবার এই 4 জনে মিলেই যদি একটা ফ্যামিলি হিসাবে কনসিডার করা হয়, সেক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 4। ফ্যামিলি হেড এই 4 জনের ভেতর যে কোনো একজন হবে। মালিকানা নিজের হবে। বাসযোগ্য ঘর এখানে টোটাল 3টে হবে। তাহলে বাসযোগ্য ঘর হবে 3টে। এইবার যদি সিচুয়েশনটা এরকম হয় যে কোনো কারণে হয়তো মায়ের সাথে এই 3 জনের সম্পর্ক ভালো না, এই 3 জন আলাদা খায়, মা আলাদা খায়, এই একই ফ্ল্যাটের ভেতরে মা হয়তো আলাদা খায়, এই 3 জন আলাদা খায়, তো সেক্ষেত্রে কি করবেন? হয়তো এরকম সিচুয়েশন যে এই 4 জনেই এই 3টে রুমই ব্যবহার করেন, কিন্তু এরা সবাই আলাদা আলাদা খায়। তো সেক্ষেত্রে যেটা করা হবে যে এই মা তিনি একটা রুম ব্যবহার করেন, আর বাকি 3 জন মিলে বাকি দুটো রুম ব্যবহার করেন। এই যে টোটাল 3টে রুম, এর ভেতর মা একটা রুম ব্যবহার করে, বাকি 3 জন মিলে দুটো রুম ব্যবহার করে। দেখুন, এই সবাই মিলে সমস্ত রুম ব্যবহার করে, কিন্তু যখন আপনি তথ্য দেবেন সেটাকে এইভাবে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। এখানে কনসেপ্টটা হলো যে যে কটা ঘর যতজন মিলে ব্যবহার করবে ততজনকে একটা ফ্যামিলি হিসাবে ধরা হবে। তো এই ব্যাপারটাও আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরো কিছু সিচুয়েশন বলি। ধরলাম আমার একটা বাড়ি আছে, এই বাড়িতে টোটাল 5টা রুম, আর আমার টোটাল সদস্য সংখ্যা 4 জন। এবার আমি কোনো একটা কারণবশত এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে থাকলাম, অন্য কোথাও হয়তো ভাড়া থাকলাম, বা কোনো রিলেটিভের বাড়িতে থাকলাম, বা কাজের সূত্রে হয়তো কোম্পানির কোয়ার্টারে থাকলাম, বা বা সরকারের কোয়ার্টারে থাকলাম। এবার দেখুন এখানে 2 রকমের সিচুয়েশন তৈরি হবে। যদি আপনি কোথাও ভাড়া বা কোয়ার্টারে থাকেন, সেক্ষেত্রে আপনি এই 4 জন ফ্যামিলি মেম্বার নিয়েই থাকবেন। আপনি হয়তো দুটো করে ঘর ব্যবহার করছেন, সেক্ষেত্রে এই ভাড়া বা কোয়ার্টার প্রত্যেক ক্ষেত্রেই বাসযোগ্য ঘর হবে দুটো করে। তবে এখানে মালিকানাতে একটু চেঞ্জ হয়ে যাবে। মালিকানাতে এখানে আপনাকে দিতে হবে ভাড়া, আর তার সাথে সাথে আপনার নিজস্ব বাড়ি আছে। তো ভাড়া বাড়ির ক্ষেত্রেও আপনার ভাড়া, তার সাথে নিজস্ব বাড়ি আছে। কোয়ার্টারে থাকলেও আপনাকে ভাড়া হিসাবেই দিতে হবে, কারণ আপনি কোনো কোয়ার্টারে কিন্তু আজীবনকাল থাকতে পারবেন না। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে ওই কোয়ার্টারে থাকার জন্য আপনার স্যালারি থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হয়। তো ওটা কিন্তু একটা টাইপের ভাড়ায় থাকাই হয়, আর সার্ভিসের পর আপনাকে হয়তো ওই কোয়ার্টারটা ছেড়ে দিতে হবে। এই জন্য আপনি যেহেতু আজীবনকাল থাকতে পারছেন না, এই জন্যই এই কোয়ার্টারের জন্য আপনাকে ভাড়াই হিসাবে দিতে হবে। এবার এই রিলেটিভের বাড়িতে আপনি যদি থাকেন, সেক্ষেত্রে কি হবে? ধরুন এই রিলেটিভের বাড়িতে অলরেডি 3 জন মেম্বার আছে। এবার আপনি গিয়ে এই 4 জন মেম্বার এই 3 জনের সাথে যুক্ত হলেন। তাহলে এবার যখন আপনার ওই পরিবারের সদস্য সংখ্যা কাউন্ট হবে,
তখন আপনার এই দুটো ফ্যামিলি মিলে নিজেরা ডিসকাশন করতে হবে। আপনারা যদি মনে করেন যে এই দুটো ফ্যামিলি আমরা একসাথে একটা পরিবার হিসাবে দেখাবো, সেক্ষেত্রে টোটাল মেম্বার সংখ্যা হয়ে যাবে 3 আর 4 7 জন। আর এই রিলেটিভের বাড়িতে টোটাল হয়তো 4টে ঘর রয়েছে, তো ওই 7 জন মিলে টোটাল বসবাসযোগ্য ঘর 4টে হবে। এবার ধরুন আপনারা দুটো ফ্যামিলি আলাদা আলাদা করে তথ্য দিতে চান, তো সেক্ষেত্রে এই যে রিলেটিভের বাড়িতে ইনিশিয়ালি যে 3জন মেম্বার ছিল তারা এখন কটা ঘর ব্যবহার করছে সেই হিসাবে তারা হয়তো 3টে ঘর ব্যবহার করছে, তাহলে 3টে দিয়ে দেবে। আর আপনি এই 4জন মিলে হয়তো একটা ঘর ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি ঘর সংখ্যা একটা দিয়ে দেবেন। এইরকম ভাবে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনি যদি রিলেটিভের বাড়িতে যান, সেক্ষেত্রে ওই মালিকানার জায়গায় নিজের দিতে হবে, কারণ ওই রিলেটিভ কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না। রিলেটিভ যদি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়, সেক্ষেত্রে আপনি ভাড়া হিসাবে দেবেন। আর যদি কোনো টাকা পয়সা না নেয়, সেক্ষেত্রে ওই ঘরটাকে নিজের বলে দিতে হবে। এবার এখানে আরো একটা প্রশ্ন হলো যে আমি আগে এই বাড়িটাতে থাকলাম যেখানে 5টা রুম ছিল, আমি যদি এই বাড়িতে না থাকি এখন, তাহলে এই বাড়ির রেসপেক্টে বা এই বাড়ির সাপেক্ষে আমার ফর্ম ফিল আপ করার দরকার নেই। আমি বর্তমানে যে জায়গাতে থাকবো শুধুমাত্র সেই জায়গার হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমার অন্য কোথায় কটা বাড়ি আছে বা কত জমি আছে সেই বাড়ি বা জমির রেসপেক্টে কিন্তু ফর্ম ফিল আপ করা লাগবে না। শুধুমাত্র আপনি এখন যে জায়গাতে রয়েছেন বা যে বাড়িতে রয়েছেন সেটা যদি নিজের হয় তাহলে নিজের বলে পূরণ করতে হবে, যদি সেটা ভাড়া বাড়ি হয় তাহলে সেটা ভাড়া বাড়ি বলে পূরণ করতে হবে। আপনার যদি অন্য কোথাও কোনো বাড়িঘর থাকে, 5টা 10টা 100টা যত খুশি বাড়িঘর থাকুক না কেন, তাদের রেসপেক্টে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। ওই সমস্ত বাড়িগুলোর ক্ষেত্রে যারা এনুমারেটর আসবে তারা ম্যানুয়ালি ওই তথ্যটা নিয়ে নেবেন। ধরুন আপনার কোথাও একটা বাড়ি আছে, আপনি সেখানে থাকেন না, তাহলে সেই জায়গার রেসপেক্টে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার দরকার নেই। এবার আমি আপনাকে আরো একটা সিচুয়েশন ধরলাম, আমার বাড়িতে টোটাল 5জন মেম্বার। এবার এই 5জনের ভেতর 3জন আমরা বাড়িতেই থাকি, আর 2জন, একজন কাজের সূত্রে বাইরে থাকে আর একজন স্টাডি এর জন্য বাইরে থাকে। তাহলে এবার আমি আমার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা কত দেবো? দেখুন এখানে আপনাকে নিজেকে একটু ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? সেটা হলো যে এই যে 2জন বাইরে রয়েছে, এরা কি আগামী 1 বছরের ভেতর বাড়িতে চলে আসবে? এরা যদি 1 বছরের ভেতরে বাড়িতে চলে আসে, সেক্ষেত্রে এই 2জনকে আপনি ফ্যামিলির ভেতর কনসিডার করে দেবেন। এই 2জন বাড়িতে চলে আসবে মানে পার্মানেন্টলি বাড়িতেই চলে আসবে, এমন না যে এই 2জন 1 বছরের ভেতরে হয়তো 5 দিনের জন্য আসবে আবার চলে যাবে, তাহলে কিন্তু এই পরিবারে কাউন্ট হবে না। এরা হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছে, কিন্তু 1 বছরের ভেতর ফ্যামিলিতে ফিরে এসে এখানেই থাকবে, তো সেক্ষেত্রে এই 2জনকে এখানে কাউন্ট হবে। এবার ধরলাম যে এই কাজের সূত্রে যিনি আছেন তিনি বাইরেই থাকবেন, তিনি হয়তো 5 বছর পরে আসবেন। আর এই স্টাডি এর সূত্রে যে আছে সে হয়তো 9 মাস পরে বাড়িতে ফিরে চলে আসবে। তো সেক্ষেত্রে আমার এই বাড়িতে টোটাল মেম্বার সংখ্যা আমি ধরবো 4জন। আর একজন যেহেতু অনেকটা সময়ের জন্য বাইরে রয়েছে, তাহলে তাকে আমি আপাতত এই ফ্যামিলির সদস্য হিসাবে ধরবো না। ফ্যামিলির সদস্য বলতে এখানে অ্যাকচুয়ালি সেন্সাসে ধরা হচ্ছে যে এখন একটা বাড়িতে টোটাল কতজন বসবাস করছে। তো যেহেতু ইনি এখন আপাতত বসবাস করছে না, ইনি যেহেতু অনেকটা সময়ের জন্য বাইরে রয়েছে, বলে তাকে এই পরিবারে বসবাসযোগ্য ব্যক্তি হিসাবে ধরা হবে না। এই ব্যক্তি যেহেতু কিছুদিন পর চলে আসবে, এই জন্য তাকে এই ফ্যামিলির স্থায়ী বাসিন্দা বা স্থায়ী সদস্য হিসাবে ধরা হচ্ছে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি আরো একটা সিচুয়েশন বলি। আচ্ছা, এইখানে আমি আরো একটা সিচুয়েশন ধরতে পারি। ধরুন এই একজন কাজের সূত্রে বিদেশে রয়েছে, তাহলে এর ক্ষেত্রেও সিচুয়েশনটা ওই একই রকম। যদি আমি মনে করি যে এই ব্যক্তি বিদেশ থেকে 1 বছরের ভেতরেই চলে আসবে, তাহলে তাকে এই ফ্যামিলির ভেতর আমি ইনক্লুড করব। আর যদি দেখে যে 1 বছরের বেশি তিনি আসতে পারবেন না বা 1 বছরের পরে গিয়ে আসবেন, সেক্ষেত্রে তাকে আর রাখবো না। আর এখানে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে যিনি ব্যক্তি বিদেশে রয়েছেন, তাকে কিন্তু এই যে 4জনের যে ফ্যামিলি, তাকে কিন্তু এই ফ্যামিলির হেড হিসাবে আপনি রাখবেন না। ইনি ছাড়া বাকি যে 4জন রয়েছে, ওই 4জনের ভেতর যে কোনো একজনকে হেড হিসাবে রাখবে। এবার আর একটা সিচুয়েশন বলি। ধরুন আপনার একটা বাড়ি আছে, আমি এক জায়গাতে থাকি, তো এখানে হিসাবে আমি ফর্ম ফিল আপ করে দিলাম, কিন্তু আমার অন্য একটা জায়গাতে হয়তো বাড়ি আছে। এই বাড়িতে হয়তো টোটাল 4টে রুম আছে। এই 4টে রুমের ভেতর 2টো রুম আমি ভাড়ায় খাটাই বা 3টে রুম আমি হয়তো ভাড়ায় খাটাই। এর ভেতর এই 2টো রুম মিলে একটা ফ্যামিলি থাকে আর এই রুমে একটা ফ্যামিলি থাকে। আমি এই বাড়িতে থাকি না, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখুন আপনার বা আমার মানে আমি এই যে এই বাড়িতে থেকে ফর্ম ফিল আপ করছি, আমার এরপর এই বাড়ির সাপেক্ষে ফর্ম ফিল আপ করা লাগবে না। এই বাড়িতে যারা রয়েছেন মানে এই যে ভাড়াটিয়া, এনারা আলাদা করে ফর্ম ফিল আপ করে দেবেন।
এই ঘরে যারা রয়েছে তারা আলাদা করে ফর্ম ফিল আপ করে দেবে। আর এই যে একটা ঘর আলাদা থাকার মতন রয়েছে, এটার জন্য কিছু করতে হবে না। এরপরে যখন এনুমারেটাররা বাড়িতে বাড়িতে আসবেন, তখন যখন এই বাড়িতে আসবে তখন এই দুটো ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বুঝতে পারবেন যে এই রুমটাতে কেউ থাকে না, ফাঁকা পড়ে থাকে। তো সেই হিসাবে তিনি একটা রিপোর্ট পাঠিয়ে দেবেন, মানে তার অ্যাপসে তিনি নিজেই সাবমিট করে নেবেন যে এই বাড়িতে একটা রুম এরকম খালি রয়েছে, বাসযোগ্য ঘর কিন্তু খালি রয়েছে। তো এই ব্যাপারটাও গেল। এরপর আরো একটা ম্যাটার আছে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে একটা বাড়িতে হয়তো সবাই মিলে আছে, হয়তো টোটাল 9 জন আছে, ওই 9 জন মিলে হয়তো টোটাল 3টে ফ্যামিলি, মানে 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, বাবা মা ছিল মারা গেছেন, জমি আর বাড়ি বাবা মায়ের নামে ছিল, কিন্তু এখনো ওই 3 ভাই বোনের ভেতর অফিসিয়ালি ওই জমি বা বাড়ির ভাগাভাগি হয়নি। তো সেক্ষেত্রে তারা কি করবেন? দেখুন, ওই 3 ভাই বোন যদি মনে করে যে আমরা একসাথে একটা ফ্যামিলি হিসাবে ফর্ম ফিল আপ করবো, তাহলে তাও করতে পারেন। আর যদি মনে করেন যে 3 জনে আলাদা আলাদা ভাবে করবে, তাহলে তাও করতে পারে। তবে প্রত্যেকের ক্ষেত্রে এই মালিকানা কিন্তু নিজের হবে। যদিও ওই প্রপার্টি বা ওই বাড়িঘর তাদের নামে এখনো হয়নি, তবুও তারা থাকার জন্য, যেহেতু কাউকে কোনো ভাড়া দিতে হচ্ছে না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এই জন্য ওই বাড়ি বা ওই ঘর তারা নিজেদের বলে ফর্ম ফিল আপ করতে পারে। আচ্ছা, এই যে সিচুয়েশনটার কথা বললাম, এখানে দেখুন, আপনি এই জায়গাতে থাকেন পার্মানেন্টলি, আর এই জায়গাতে এই 4টে রুমের ভেতর 3টেতে ভাড়া থাকে, আর একটা রুম যে খালি থাকে, আপনি হয়তো মাঝে মাঝে এখানে গিয়ে থাকেন। তো সেক্ষেত্রে কি এর জন্য ফিল আপ করবেন? না, সেক্ষেত্রেও কিন্তু এই ঘরটার জন্য আপনার ফিল আপ করার দরকার নেই। আপনি বেশিরভাগ সময় যে জায়গাতে থাকেন সেই জায়গার জন্যই ফিল আপ করবেন। আপনার হয়তো এটা বাড়ি আছে, এখানে আপনি মাঝে মাঝে যান, তাও এই ঘরটার জন্য বা এই বাড়ির জন্য আপনার সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করার দরকার নেই। এরপর আরেকটা সিচুয়েশন বলি। অনেকেই বলছিলেন যে আমি এখন যেখানে থাকি এই জায়গার ঠিকানায় আমার কোনো ডকুমেন্টস নেই, আমার ডকুমেন্টস সব অন্য একটা জায়গার হয়তো ঠিকানায়। তো সেক্ষেত্রে আমি কি করব? দেখুন, এই সেন্সাসের এই কাজ করার জন্য আপনার কোনো রকম কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র যে জায়গাতে বর্তমানে রয়েছেন সেই জায়গার অবস্থা কিরকম সেইটুকু দেখতে হবে। আর এইটুকু তথ্য দেওয়ার জন্য আপনার কোনো প্রকার কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে না। শুধু একটা কথা আপনাকে বলতে হবে যে আপনি যে জায়গাতে রয়েছেন সেটা আপনার নিজস্ব ঘর কিনা, মানে নিজস্ব বাড়ি কিনা। যদি আপনার নিজস্ব বাড়ি হয় তাহলে নিজের দেবেন, আর আপনি যে জায়গাতে রয়েছেন সেটা যদি কোনো ভাড়া বাড়ি হয় সেক্ষেত্রে ওই মালিকানার জায়গায় ভাড়া বাড়ি দেবেন। এছাড়া আর কোনো প্রকার কোনো তথ্য কিন্তু আপনার ডকুমেন্ট রিলেটেড লাগবে না, আর কেউ আপনাকে চাইবেও না, যদি চায় তো দেবেনও না। এরপর আরেকটা সিচুয়েশন বলি। ধরুন একটা বাড়িতে টোটাল 6 জন মেম্বার, এই 6 জন মেম্বারের ভেতর বাবা মা রয়েছেন, আর তার হয়তো 2 ছেলে, এর ভেতর এক ছেলের বিয়ে হয়েছে, একটা বাচ্চা রয়েছে, তাহলে এই টোটাল হচ্ছে 6 জন। এবার রেশন কার্ড হিসাবে এই 6 জনের ফ্যামিলি। এখন রেশন কার্ডের হিসাবে সবাই একসাথে থাকলেও হয়তো কোনো একটা কারণবশত এই 3 জন আলাদা থাকেন, আলাদা কোনো একটা বাড়িতে থাকেন, বা এই একই বাড়ির ভেতর আলাদা সংসার করেন, মানে আলাদা খাওয়া দাওয়া করেন। তো সেক্ষেত্রে কি হবে? যদি এই 3 জন আলাদা সংসার করেন বা আলাদা খাওয়া দাওয়া করেন বা আলাদা কোথাও গিয়ে থাকেন, সে রেশন কার্ডে 6 জন থাকুক বা না থাকুক সেটা কিন্তু দেখার প্রয়োজন পড়বে না। এই 3 জন আলাদা খাওয়া দাওয়া বা সংসার করলে সেক্ষেত্রে আলাদা ফ্যামিলি হিসাবে গণ্য হবে, আর এই 3 জন মিলে একটা ফ্যামিলি হিসাবে গণ্য হবে। সে এই বাড়িতে থাকলেও আলাদা ফ্যামিলি হিসাবে ধরতে হবে, আর যদি বাইরে থাকে সেক্ষেত্রেও ওই আলাদা ফ্যামিলি হিসাবেই ধরতে হবে। তো এইরকম বিভিন্ন ইস্যু বিভিন্ন লোকের ছিল, এখনো আরো বিভিন্ন রকম ইস্যু হয়তো আপনাদের ভেতর আছে। যদি কোনো ইস্যু থাকে কমেন্টে আমাদের জানাবেন, আমি ক্লিয়ার করে দেবো। আর আরেকটা কথা বলার, এই যে বিভিন্ন রকম তথ্য দিতে হচ্ছে, টোটাল 30, 33, 34টা মতো তথ্য দিতে হচ্ছে, এর ভেতর একটু বুঝে বুঝে আপনাকে দিতে হবে। এমন কিছু প্রশ্ন বা বিষয় আছে যেগুলো আপনার মনে হচ্ছে ঠিক বা আপনি মনে করছেন দেওয়া যায়, কিন্তু সিস্টেম সেগুলো নেবে না। আপনি যদি ফর্ম ফিল আপ না করে থাকেন সেক্ষেত্রে আরো 2-3টে দিন ওয়েট করে যান, আমরা এই ইস্যুগুলো নিয়ে একটা ভিডিও আনবো, ওখানে আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি ফর্ম ফিল আপ করে দেবেন, তাহলে দেখবেন সব সলভ হয়ে গেছে।